একদিন সন্ধেবেলা এক ভদ্রমহিলা বেড়াতে এলেন আমাদের বাড়ি। মাথার চুল এত সাদা হয়ে গেছে যে প্রথমটায় চিনতে পারিনি। একটু পরে ও আপনি বলে তাড়াতাড়ি আদর যত্ন করে বসালাম। কক্ষান্তরে গিয়ে চায়ের জল চাপাতে বলে মিষ্টি আনতে দিলাম। মহিলাটি বললেন, প্রায় 10 বছর বাদে না? আমি বললাম, তা তা তো হবেই। তোমার চেহারা তো ঠিক আগের মতোই আছে। হেসে বললাম, আপনার চুল ছাড়া আপনিও প্রায় তেমনিই আছেন। ঠিক তেমনি? পাড় ছাড়া কাপড়ে অবশ্য এই প্রথম দেখছি। বড় ছেলের বিয়ে দিয়েই এটা ধরলাম। তারপর বুলির বিয়ে হলো, রঞ্জনের বিয়ে হলো। সবাই কলকাতায় আছে তো? কেউ না। আমি নিতান্তই নিঃসঙ্গ। দীর্ঘশ্বাস ছাড়লেন। ছোট্ট একটা বাড়ি করেছি নিউ আলিপুরে। একা থাকি। ওরা কে কোথায় আছেন? বড়টি পুনায়, ছোটটি জলপাইগুড়ি, মেয়ে দিল্লিতে। সবাই দেখছি খুব দূরে দূরে। যান না মাঝে মাঝে? যাই, কিন্তু থাকি না। ঘুরে ঘুরে থাকলে পারেন, তাহলে এত একা একা লাগে না। একটু হাসলেন। যাদের নতুন জীবন, নতুন সংসার, পুরনো মানুষ সব সময় সেখানে অবান্তর। এক গ্লাস জল দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। জল এনে দিলাম। খেয়ে গ্লাসটা নামিয়ে রাখতে রাখতে বললেন, তোমার সঙ্গসুধা গল্পটা আমি পড়েছি। বলা মাত্রই আমার ত্রাস হলো। জানি এরপর তিনি কি বলবেন। তোমার তো ওই একটাই বিষয়, প্রেম। আপনার জন্য চা করে নিয়ে আসি? আমি ওঠবার চেষ্টা করেছিলাম, তিনি বসিয়ে দিলেন। চা পরে হবে, কিন্তু কথাটা হচ্ছে এই যে গল্পটায় তুমি যা লিখেছ তা কি সত্যি বিশ্বাস করো? আমি আমতা আমতা করছিলাম। আমার লেখা নিয়ে চিরকাল আমি এর কাছে তিরস্কৃত। অনেকবার অনেক গল্প বা উপন্যাস পড়ে উত্তেজিত হয়ে তিনি ছুটে এসেছেন। মুখ লাল করে বলেছেন, হাজার হোক, তুমি তো একজন মেয়ে। তোমার হাত দিয়ে কি করে এইসব অসঙ্গত অন্যায় ভালোবাসার গল্প বেরিয়ে আসে? ছি, এই রীতিমতো সমাজ বিরোধী কাজ। কত মেয়ের এতে চরিত্র নষ্ট হতে পারে তা তুমি জানো? আমার মুখটা তখন বোকা বোকা হয়ে গেছে। ভুরু কুঁচকে বলেছেন, মনে হয় তোমার জীবন খুব মসৃণ নয়। সত্য করে বলো দেখি, কত পুরুষের সঙ্গে প্রেম করেছ? মিনমিন করে বলেছি, গল্প তো গল্পই, তার সঙ্গে কি নিজের জীবনের মিল থাকে কোনো? থাকে, নিশ্চয়ই থাকে। অন্তত তোমার গল্প পড়লে নিশ্চিত বোঝা যায় সেটা। নইলে অত খুঁটিনাটি জানো কি করে? নায়ক নায়িকার সংলাপ পড়তে পড়তে তো মনে হয় কাগজের পাতা থেকে বুঝি এক্ষুনি উঠে আসবে। এই বয়সে আমাদেরই বুক কাঁপে। সাহস ভরে হাসি হাসি মুখ করে বলেছি, তাহলে বলুন, ভালো লাগে আপনার? নইলে বুক কাঁপবে কেন? ওই জন্যেই তো বলছি, নিজের অভিজ্ঞতা না থাকলে কেউ ওরকম লিখতে পারে? ঠাট্টা নয়, আমার ধারণা উনি সত্যি আমাকে কখনো বোধহয় খুব সচ্চরিত্র বলে ভাবতেন না। তবু আমি ভালোবাসতাম এই মহিলাটিকে। একসময় আমরা প্রতিবেশী ছিলাম। বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত একটা বন্ধুতার সূত্রে আবদ্ধ হয়েছিলাম। অল্প বয়সের বিধবা, কিছুটা যে পিউরিটান হবেনি এই তো ধরাধার্য, কিন্তু তার বাইরে সঙ্গটা ছিল লোভনীয়। অনেক বই পড়তেন, রসিকতা করতেন, নিজের দুঃখ বেদনা নিয়ে কখনো অন্যকে এতটুকু বিব্রত করতেন না। থাকতেন ভাইদের সংসারে। একমাত্র মোছা মোছা পাড়ের শাড়ি পরা ছাড়া
আর অন্য সব বিষয়েই বৈধব্যে নিষ্ঠাবতী ছিলেন। দেখতে সাধারণ হলেও শ্যামলা রঙের ওপর সুন্দর একটা সহজাত লালিত্য ছিল। পাড়া বদলে আসার পরেও আসতেন তিনি, এবং যখনই আসতেন তখনই বুঝতাম কপালে আছে কিছু। কেননা লক্ষ্য করে দেখেছি, যতবারই এসেছেন কোনো লেখা পড়ে উত্তেজিত হয়েই এসেছেন, এসেই তীরন্দাজ হয়ে শেলবিদ্ধ করেছেন। আমি রাগ করিনি, ওর পছন্দ মতো বেশি দুধ চিনি দিয়ে চা করে উত্তেজনা প্রশমিত করেছি। তারপর লেখার প্রসঙ্গ চুকে গেলেই অন্য মানুষ। সেদিনও চা মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করতে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছিলুম। 10 বছর বাদে হলেও ভয় পেলুম, প্রবল ঢেউটা সামলাবার জন্যে অপেক্ষা করছিলুম। বললেন, বিলিতি স্ত্রী পুরুষ নিয়ে তোমার আরও অনেক গল্প আমি পড়েছি, কিন্তু এদের একেবারে চরমে নিয়ে পৌঁছে দিলে। শেষে একজন 60 বছরের মহিলা একজন 65 বছরের বৃদ্ধকে বিবাহ করল। কান চুলকিয়ে বললুম, মানে ওই আর কি, এই বয়সের বিবাহের মানে তো একজন সঙ্গী, এই তো। হ্যাঁ, ঠিক তাই। আমার মুখের দিকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বললেন, তোমরা কতদিন বিদেশে ছিলে? বললুম, তা মন্দ কি, বছর 3-4 তো হবেই। অনেক সাহেব মেমদের সঙ্গে নিশ্চয়ই বন্ধুতা হয়েছে। তা তো হয়েছেই। এরকম দেখেছ বুঝি? দেখেছি। তাহলে আমার বয়সী মহিলাও সেখানে বিয়ে করে? আপনার বয়সী একজন বন্ধুকে নিয়েই আমার ওই গল্প বলি ভয়ে ভয়ে তাকালাম। ভদ্রমহিলা হাসলেন। এখন আর কি করে বলি, এটাও তোমার জীবনের গল্প। তোমার তো সে বয়সে আসতে ঢের দেরি। এই সময় আমার গৃহসেবিকা চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকল। আমি নিচু হয়ে চা ঢালতে লাগলাম। তিনি বললেন, দেখো, আমি কিন্তু তোমার একজন ভক্ত পাঠিকা। হ্যাঁ, চা হাত থেকে চা প্রায় ছলকে পড়েছিল। তোমায় আমার একটা গল্প বলতে ইচ্ছে করছে। বলুন না। গল্পটা ব্যক্তিগত, শেষ বয়সের একটা স্বীকৃতি মাত্র। বিরক্ত লাগলে বলো, থামিয়ে দেব। আমি উৎসুক হলাম। এক চুমুক চা খেলেন, থেমে থেমে বললেন, জানো তো সারাটা জীবন কিভাবে কাটালাম। স্বামী যখন মারা যান আমার বয়স মাত্র 23। তার মধ্যেই 3 সন্তানের জননী। ম্যাট্রিক পাশ করে বিয়ে হয়েছিল, তারপর তো সব শিখে উঠেছে। স্বামী টাকা করি কিছুই রেখে যেতে পারেননি। একটা লাইফ ইন্স্যুর করব ভাবছিলেন, ভগবান তার আগেই তুলে নিলেন। কাজেই শ্বশুর ভাসুর তৎক্ষণাৎ অলক্ষী বলে বাপের বাড়ি ঠেলে দিলেন। আমিও বাপহীন বাপের বাড়িতে গিয়ে 2 দাদার গলগ্রহ হয়ে বসলাম। বলাই বাহুল্য, কেউ আমাকে আদর করে জায়গা দেয়নি। নিতান্ত ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেনি বলেই থাকতে দিয়েছে। খাওয়া বিষয়েও ঠিক তাই। আমার আর কি, আমি তো একটা বিধবা মানুষ। মায়ের ভাতের সঙ্গে 2 ভাত আর কিছু সেদ্ধ, তার উপরে উপোস কাপাস তো লেগেই আছে। কিন্তু মুশকিল হতো বাচ্চাদের নিয়ে। তারা তো আর আমার মতো খিদে হজম করে থাকতে পারতো না, কাঁদতো। ছোটটাকে বুকের দুধেই খুন নিবৃত্তি করাতে চেষ্টা করতাম। মোটা টেনে ছিঁড়ে ফেলেও এতটা খাদ্য সে পেত না যাতে তার ওই ছোট্ট পেটটুকুও ভরানো যায়। আমি কারো দোষ দিচ্ছি না, সত্যি তো আমার পরিবার নেহাত ছোট নয়। 3টে বাচ্চা, একটা মা, 4টে পেট। ওরাই বা পারবেন কেন? সেজন্য আমি দিনরাত খাটতাম। ভাবতাম কাজের লোকটাকে তুলে দিলে সেটুকু তো ওদের সাশ্রয় হবে, তার মাইনেটা তো বাঁচবে। আর সে একা যা খেত তাতে
আমাদের 4 জনের পেট ভরে যাবে। আমার বড় ছেলেটা তখন 5-এ পা দিয়েছে, মেয়েটা 3, আর ছোট ছেলে মাস 10-এর। কিন্তু তাতেও খুব সুরাহা হলো না। আমি কাউকেই খুশি করতে পারলাম না। অতিষ্ঠ হয়ে শেষে কাজের চেষ্টায় বেরুলাম। আমার মতন একজন যুবতী মেয়ের বেরুনো নিয়েও আপত্তি উঠেছিল। সেটা আমি মানিনি, কেননা মানবার কোনো উপায়ই ছিল না। স্কুলে ঘুরতাম। আমাদের সময় ভদ্র মেয়েদের ওই একটা মাত্র পেশাই ছিল। আমি সেখানে একটা আয়ার কাজের জন্যও চেষ্টা করেছিলাম, হয়নি। একদিন দৈবাত একজন লাইফ ইন্স্যুরেন্সের ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। এই ভদ্রলোকই আমার স্বামীকে ইনসিওর করতে উদ্বুদ্ধ করেছিলেন। আমার দুঃখ দৈন্য দেখে, সব শুনে উনি আমাকে ওদের কোম্পানিতে এজেন্ট হওয়ার পরামর্শ দিলেন। সেই এজেন্সি নিয়ে পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত, আত্মীয়, কুটুম্ব, বন্ধু, বান্ধব কোনো দরজাতেই ধর্ণা দিতে বাকি রাখিনি। সে যে কি কষ্ট, কি অপমান, আমি কেমন করে বোঝাবো। শেষে আমাকে দেখলে লোকে আঁতকে উঠেছে। আমার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করত, কিন্তু ওই 3টে পেটের শত্রুই তো ছিল আমার আসল দড়ি। আমি আর পালাবো কোথায়? এই করে করেই 2-4 বছরে আয় হতে লাগলো কিছু। অন্তত আমাদের খোরাকিটা আমি ভালোভাবেই আমার বৌদিদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট ছিলেন না। বলতেন, যা তো গেছে, পেটও ভরে না, এমন কাজ করে লাভটা কি? দুঃখের সঙ্গী এক বৃদ্ধা মা, কিন্তু তাঁর আর কতটুকু ক্ষমতা? তিনিও তো পরাধীন। এই পাথারে ভাসতে ভাসতেই হঠাৎ একজন মানুষকে আমি একদিন ভালোবেসে ফেললাম। আপনি ভালোবেসেছিলেন? আমি প্রায় চমকে উঠলাম এই কথা শুনে। প্রায় 60 বছর বয়সের মহিলাটি তার চেয়ে অনেক কনিষ্ঠ আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বললেন, খুব কি অন্যায়, খুব কি অসম্ভব। তুমি তো এই আমাদের মতো দুঃখিনীদের জীবনকেই আলোতে নিয়ে যাও। ভালোবাসার সততা নিয়েই তো তোমার কারবার। বলো, সে কি ভয়ানক একটা অবাস্তব ঘটনা আমার পক্ষে? জগৎ সংসার থেকে আমি কতটুকু পেয়েছি? বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। তার পরের 7 বছরে একদমকে 3 সন্তানের জন্ম দিতে গিয়ে কোন সুখের অমরাবতীতে আমি বাস করছিলাম। তাই তো মানুষটির সঙ্গে আমার খুব অদ্ভুতভাবে চেনা হয়েছিল। বোঝই তো, যে কাজ আমি নিয়েছি তাতে কেমন তাকে তাকে থাকতে হয়। সারাদিন কেবল কাকে ধরি আর কাকে ধরি এই চিন্তা। আসন না পেয়ে একদিন ট্রামে এই ছেলেটি লেডিস সিটে আমার পাশে বসেছিল। চেহারাটা বেশ শিক্ষিত, চোখে মুখে বুদ্ধির ছাপ। একটু তাকিয়ে কেমন মনে হলো এর সঙ্গে একটা ছুতো ধরে পরিচয় করলে হয়। বয়স অল্প আছে, ধরা পড়া করলে একটা ইনশিওর করলেও করতে পারে। কিন্তু কিভাবে আলাপটা শুরু করা যায় ভেবে পাই না। হঠাৎ গুরুগম্ভীর আওয়াজে সে নিজেই বলল, আমার জন্য আপনার বসতে অসুবিধে হচ্ছে না তো? আমি বিগলিত হয়ে বললাম, কি আশ্চর্য, অসুবিধে হবে কেন? সে বলল, অন্যমনস্কভাবে আপনার অনুমতি না নিয়েই বসে পড়েছিলাম। বলতে যাচ্ছিলাম, তাতে কি হয়েছে? তার আগেই সে আমার দিকে ফিরে তাকালো। আমিও তাকালুম। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল, আর মনে হলো আমার একটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ কেন? সর্বনাশ নয়, আমি বিধবা না, আমার 3টে বাচ্চা আছে না, পাপ পুণ্য বলে একটা কথা আছে না? পাপ পুণ্য নিশ্চয়ই। আর তো কোনো দিন এরকম হয়নি। কত তো ঘুরে ঘুরে কাজ করি। তাড়াতাড়ি রাস্তা দেখতে লাগলাম। বুকটা তখনও থকথক করছিল। সেই আমার জীবনে
প্রথম প্রেম অথবা প্রথম পাপ। আমি হেসে বললাম, পাপ তো নয়ই, প্রথম প্রেমও নয়। তার আগে নিশ্চয়ই স্বামীর সঙ্গে প্রেম ছিল। তা ছিল, তিনিও হাসলেন। তবে সে ছিল জুটিয়ে দেওয়া প্রেম। অবশ্য তাও কম খাঁটি ছিল না। আমার স্বামীকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তার মধ্যে তো কোনো বাধা বিরোধ ছিল না। আমার ধর্মই ছিল তাঁকে ভালোবাসা। প্রকৃতপক্ষে এই ধরনের মিলন একটা বাধ্যতামূলক ঘটনা মাত্র। ওই বয়সে স্ত্রী পুরুষ মিলিত হলে শরীরে তো আগুন ধরবেই। অন্তত কয়েকদিন পর্যন্ত সে আগুনের তাপ ঊর্ধ্বমুখী থাকবেই। সেখানে মনের চেয়ে দেহের প্রশ্নই বেশি। আর তারপরে দুটো মানুষের স্বার্থ সংঘাত, সন্তান, একত্র বসবাস, সবটা মিলিয়ে এমন একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় যে সেটা প্রায় অবিচ্ছেদ্য হয়ে ওঠে। বলো ঠিক কিনা? আমি মনে মনে অতীতের সেই সূচিবায়গ্রস্তা বিধবাটির সঙ্গে এই মহিলাটিকে মেলাবার চেষ্টা করতে করতে বলি, একদিক থেকে সে তো ঠিকই। তিনি চশমার কাঁচ মুছলেন, চা শেষ করলেন, বসবার ভঙ্গি বদলে দিয়ে বললেন, আসলে ভবিতব্য কেউ ঠেকাতে পারে না। মানুষের সাধ্য আর ভগবানের সাধ্য তো এক নয়। তিনি যা করেন তা হতেই হয়। সেদিন ওর সঙ্গে আমার যোগাযোগ হওয়ারই দিন ছিল, নইলে আমি যেখানে নামলাম সেও কেন সেখানে নামলো? আমি বললাম, ওটা বোধহয় উনি ইচ্ছে করেই নামলেন। না, মোটেও না। মহিলা মাথা ঝাঁকালেন। সে আমার আগেই নেমেছিল, ফিরেও তাকায়নি। কিন্তু খুব আশ্চর্য যে সে যে গলিতে ঢুকলো, আমারও সেই গলিতেই কাজ ছিল। একটু দূরে গিয়ে একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে এই প্রথম সে আমাকে লক্ষ্য করলো। আমার রকম সকম দেখে জিজ্ঞাসা করলো, কোনো বাড়ি খুঁজছেন নাকি? অপ্রস্তুতভাবে বললাম, হ্যাঁ। এখানকার নম্বর বড্ড গোলমেলে। কার বাড়ি বলুন তো? 14-1 মহিমারঞ্জন সেন। ও, মহিমবাবু। কিন্তু ওরা তো কেউ এখানে নেই। ওর মৃত্যুর পরে ওর পরিবার তাঁর পিত্রালয়ে চলে গেছে। মহিমবাবু মারা গেছেন? আমি একেবারে দিন কয়েক আগে এই নাম ঠিকানা আমার এক আত্মীয়া আমাকে দিয়েছিলেন। বলেছিলেন মস্ত চাকরি করেন, নিজের দুঃখ দুর্দশার কথা বলে যদি তেমন ধরে পড়তে পারো বেশ মোটা রকম ইনশিওর করবেন দেখো। ছোট ছেলেটার অসুখ ছিল, আসতে পারিনি। এর মধ্যেই মরে গেল লোকটা। আমি একেবারে শোকের পাথারে ভেসে গেলাম। ছেলেটি বলল, আপনার আত্মীয় ছিলেন? বললাম, না। বন্ধু? তখন বললাম, দেখুন, ইন্স্যুরেন্সের এজেন্সি করি, উনি করবেন এরকম একটা খবর পেয়ে এসেছিলাম। এই মৃত্যু আমি কল্পনাও করতে পারিনি। হার্ট স্ট্রোকে মারা গেছেন। ছেলেটি বেশ বাড়বাড়িকি। কোন কোম্পানিতে আছেন আপনি? জেনারেল। ও, জেনারেল। হ্যাঁ, আমার এক আত্মীয় আছেন সেখানে, আমার কাছে এসেছিলেন একদিন। আপনি করবেন? আমি আশান্বিত চোখে তাকালাম মুখের দিকে। আবার সেই অন্তর্ভেদী দৃষ্টি। আবার আমি চোখ সরিয়ে নিলাম। আবার বুকটা কাঁপল। ছেলেটা তার স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতে জোর দিয়ে বলল, করব। আমি ঢোক গিয়ে বললাম, তাহলে কি আমি একদিন আসব? আপনার ঠিকানাটা? এই তো আমার বাড়ি, আপনি ইচ্ছে করলে এখনও আসতে পারেন। দেখলাম তার বাড়ির সামনে দাঁড়িয়েই কথা বলছিলাম আমরা। চট করে একজন অপরিচিত পুরুষের সঙ্গে অপরিচিত ঘরে ঢুকতে প্রথমে আমার দ্বিধা হয়েছিল। অল্প বয়সের বিধবা, কত পুরুষের কত জঘন্য লোভের হাত থেকে রক্ষা পেতে পেতে এই বয়সে এসে পৌঁছেছি। কাজেই ভয়টা অমূলক ছিল না। সে কড়া নাড়ল না, তালা খুলল, সহজভাবে বলল, আসুন। আমি সম্মোহিতভাবে তাকে অনুসরণ করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর। ঘরটি বড়। এক কোণে বসবার ব্যবস্থা, অন্য কোণে একটা খাটে ঢাকা বিছানা, মাথার কাছে লেখাপড়ার টেবিল। বসুন বলে ভিতরে চলে গেল।
ফিরে এলো তক্ষুনি, বলল চা খান একটু। আমি সন্ত্রস্ত হয়ে বললাম না না। সে বলল ব্যস্ত হবেন না, চাটা আমি খাবো, আপনি সঙ্গ দিলে খুশি হব, এই পর্যন্ত। সিগারেট খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এখন বলুন আপনার নিয়ম কানুন। আমি কিন্তু খুব বেশি করতে পারবো না। কত? খুশিতে আমি থরথর করছিলাম। ধরুন 1010, 15 পর্যন্ত হতে পারে। আমি চুনো পুঁটি, সারাদিন ঘুরে ঘুরে সাধ্য সাধনা করে একটা লোককে 5000-এ বাগাতেই নাকের জলে চোখের জলে এক হয়ে ঘরে ফিরি। আর লোকটা এক ডাকে 15ও হতে পারে বলে দিল। থতমত খেয়ে গেছিলাম। তারপরেই সামলে নিয়ে নিষ্পৃহ মুখে দালালির মুখস্থ বিদ্যেটা ঝেড়ে দিলাম। চুপ করে শুনে নিয়ে বলল, কবে আসবেন বলুন, আমি প্রস্তুত থাকব। আমি ভাবলাম শুভস্য শীঘ্রম। বিচলিত গলায় বললাম, কাল আসবো? কখন? যখন বাড়ি থাকবেন। তবে এই সময়ই আসুন। গেলাম। শুধু সেদিনই নয়, সমস্ত কাজটা নিষ্পত্তি করতে বেশ কয়েকদিনই আসা যাওয়া করতে হলো। আর সেই আসা যাওয়াই কাল হলো আমার। কখন যেন বুঝে ফেললাম আর উপায় নেই দেখা না করে। আমি বিধবা, বয়স্ক, 3 ছেলেমেয়ের মা, সবই বলেছিলাম তাকে। তাতে তার কিছুই 19-20 হয়নি। আর সত্যি বলতে আমি তো দেখতেও ভালো না, এই কথাও বলেছিলাম। শুনে তাকিয়ে থেকে নিঃশব্দে অনেকক্ষণ হাসলো। তারপর আস্তে আস্তে বলল, তাই নাকি? আমি বললাম, ঠাট্টার কথা নয়। সে বলল, আমি কি ঠাট্টা করেছি? আমি শুধু বলছিলাম যে আমার যা পাবার তা আমি পেয়েছি, এখন তোমার বিবেচনা। বিবেচনা মানে কি জানো? বিবাহ। আসলে সেই সময় বড় অশান্তিতে ছিলাম। বাড়িতে সব সময় ঝগড়াঝাঁটি চলছিল, ভাই ভাই বোন ছিল না, বউয়ে বউয়ে নিত্য কলহ। আর আমি তো একটা জগদ্দল পাথর সকলের কাছে। যদিও সেই সময় আমার উপার্জন বেশ ভালোর দিকে যাচ্ছিল, আমি ভালো টাকাই দিচ্ছিলাম, তবু আমার ছেলে মেয়েকে ওরা দেখতে পারতো না, আপদবালাই ছাড়া ভাবতো না। দুঃখের কথা কি বলবো, নিজের ছেলে মেয়েদের সঙ্গে খাওয়া দাওয়া সব কিছুতেই এত তফাৎ করতো যে প্রায়ই মনে হতো বস্তিতে গিয়ে আমি থাকি, তবু এদের সঙ্গে নয়। আর মাকে তো একটা মনুষ্য হিসেবে জ্ঞান করতো না। এইসব শুনেছিল বলেই বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। বলেছিল, ওই নোংরার মধ্যে থেকো না, কষ্টের মধ্যে থেকো না, আমার কাছে তোমার নিজের সংসারে চলে এসো, ছেলে মেয়ের সব দায় দায়িত্ব আমার। বলো তো প্রতিজ্ঞা করতে পারি যে তাদের নিয়ে কখনোই তোমার কাছে আমি কোনো বেদনার কারণ হব না, বরং বিনা চিন্তায় বিনা খরচে 3টে বড় বড় সন্তানের পিতা হব, ভাবতে আমার ভালোই লাগছে। আমি ছেলেপুলে ভালোবাসি। ততদিনে আমাদের বয়স আরও 2 বছর এগিয়ে এসেছে। আমি বললাম, কেন তুমি এতদিন বিয়ে করনি? তবে তো এই বিপদ তোমার হতো না। সিগারেটের ধোঁয়ার রিং তুলতে তুলতে বলল, যখন দেখা হয়েছিল 33 পূর্ণ করেছিলাম, খুব কি বেশি দেরি করেছি? তাছাড়া যাকে চাই তাকে পাবো তবে তো বিয়ে। আমি কেঁদে ফেললাম। শেষে এই কি তোমার পাওয়া? মাথায় হাত রেখে বলল, পরিপূর্ণ পাওয়া। একটা কলেজে পড়াতো সে। মা বাবা ছিল না, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু অর্থবিত্ত ছিল। আর ছিল একটা পঙ্গু বোন। ছোটবেলায় পোলিও হয়ে তার পা দুটো অকেজো হয়ে যায়, সারাদিন শুয়ে থাকতে হতো তাকে। এই দাদাই লেখাপড়া শিখিয়ে, গান শিখিয়ে এক ধরনের সহনীয় করে রেখেছিল তার জীবন। যে বাড়িটিতে থাকতো নিজেদেরই বাড়ি, পিছনের অংশটায় এক গরিব আত্মীয় প্রায় বিনা ভাড়ায় ছিল। সামনের 2খানা ঘরের একখানাতে সে নিজে, অন্যটিতে তার বোন। এই প্রেম আমি অতি সাবধানে লুকিয়ে রেখেছিলাম। নিজেকে সবসময় কঠিন শাসনে বেঁধে রেখেছিলাম। কিন্তু বিয়ের প্রস্তাবের পরে আমার মনে হলো, লাঠিঝাঁটা খেয়ে পড়ে আছি কিসের আশায়? কি আমি আর পাবো এই সমাজ থেকে?
ভাইয়েরাই বা কি দেবে যার বিনিময়ে এই সম্মান আমি প্রত্যাখ্যান করব? কিন্তু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বুক হিম হয়ে যায়। ততদিনে তারা তো বেশ বড় হয়ে উঠেছে। 5 বছরের ছেলে 12তে পা দিয়েছে, 3 বছরের শিশু 10 বছরের বালিকা, ছোটটি পর্যন্ত 7। এরই মধ্যে কি করে যেন উড়ে উড়ে এই খবরটা পৌঁছে গেল আত্মীয় পরিজনদের কানে। দাদা বৌদিরাও শুনলেন, মার কানেও গেল। দপ করে জ্বলে উঠল আগুন, আর সেই আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। দুটো বালক বালিকাই জ্বালালো সবচেয়ে বেশি। রাত্রিবেলা একা হয়ে চোখ বড় বড় করে বলল, মা, মামিরা বলেছে তুমি নাকি আমাদের ফেলে রেখে একটা লোকের সঙ্গে কোথায় চলে যাবে। এ কথা শুনে আমার আপাদ মস্তক থরথরিয়ে কেঁপে উঠল। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম, মামিরা বলেছে? ছোট ছেলেটা শুয়েছিল, ফট করে উঠে বসলো, কচি কচি ঘুম গলায় বলল, বড় মামি বলেছে তার নাম নাগর। কি বলবো তোমাকে, সারা রাত আমি ঘুমুলুম না। পরের দিন ভোর না হতে উঠেই বেরিয়ে পড়লাম। ফিরলাম একেবারে বাড়ি ঠিক করে। বাড়ি মানে টালিগঞ্জ বস্তিপাড়ায় একটা ঘর, ভাড়া 15 টাকা। মাকে বললাম, মা, আমি আর দাদাদের সঙ্গে থাকবো না, তুমি কি আমার সঙ্গে যাবে? মা কি খুঁজছিলেন, ভুরু কুঁচকে বললেন, কেন? এখানে থাকলে বুঝি ইচ্ছে মতো জীবনযাপন করা যায় না? মার কাছে এই জবাব আমি আশা করিনি। চুপ করে থেকে বললাম, এখানে যে কি সুখে আছি তা তো তুমি জানো। কিন্তু নিজের জীবন যেভাবেই কাটুক, যাদের জন্যে উদয়াস্ত রোজগারের ধান্ধায় আমার জীব বেরিয়ে যাচ্ছে, যাদের মানুষ করে তোলবার আশায় আমি নিজেকে বিকিয়ে দিয়েছি, তাদের জন্যে সরে যাওয়া দরকার। এবার মা যা খুঁজছিলেন তা পেয়েছেন, একটা পঞ্জিকা। বৃদ্ধ চোখে মনোযোগ সহকারে সেই পঞ্জিকার পৃষ্ঠায় একাদশীর তারিখটা দেখতে দেখতে নিষ্ঠুর হয়ে বললেন, যাদের তাদের জন্যে ঘোরো না কিসের জন্যে ঘোরো কে জানে। মেয়ে মানুষের চরিত্রই হলো আসল, সেই চরিত্রই যার খোয়া গেছে তার আর ছেলেপুলের কথা ভাববার দরকার কি। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে এলাম। গুছিয়ে নিলাম জিনিসপত্র, খেলাম না, স্নান করলাম না, চলে এলাম ট্যাক্সি ডেকে। মা ভাইদের সঙ্গেও ওই শেষ, রমেনের সঙ্গেও ওই শেষ। কার সঙ্গে? আমি কুচকোনো চোখে তাকালাম। তিনি শান্ত গলায় বললেন, ওর নাম রমেন। সে আমি বুঝেছি, কিন্তু ওর সঙ্গেও শেষ কেন? তাছাড়া উপায় কি বলো? আমার ছেলে মেয়েদের জীবন নিশ্চয়ই আমার জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাদের মনে এক ফোঁটা কালিও আমি ঢালতে পারি না। কিন্তু উনি তো ওদের সব ভারই গ্রহণ করতে চেয়েছিলেন। সে চাইতে পারে, কিন্তু ওরা যে ওকে কিভাবে গ্রহণ করবে তা তো আমি জানি না। তাই অনন্য চিত্ত হয়ে ওদের মানুষ করার চেষ্টায় নিজেকে উৎসর্গ করে কঠিন শৃঙ্খলে বেঁধে ফেললাম। আমার ঠিকানা আর কে জানে, কে আমাকে খুঁজে পাবে এত বড় একটা শহরে। পরিজনদের সঙ্গে এই বিদ্রোহটা করতে পেরে আমি সুখী হয়েছিলাম, আমার ছেলেমেয়েরাও সুখী হয়েছিল। একটা নিরাপদ স্বাধীন জীবনের স্বাদ পেয়ে, ভালো স্কুলে ভর্তি হয়ে, ভালো মাস্টারের শিক্ষা পেয়ে ওরা বেশ যোগ্য হয়ে উঠতে লাগলো। লেখাপড়ায় কেউ খারাপ ছিল না। সময় মতো সবাই ভালোভাবে পাশ টাশ করে চাকরিতেও ঢুকলো, বিয়েও করলো, আর কাজ ফুরিয়ে আমিও একা হয়ে গেলাম। এখন শুধু ঘাটের আশায় বসে থাকা। কথা শেষ করে আমার দিকে তাকালেন ভদ্রমহিলা। আমি বললাম, মা ভাইদের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিলেন, সে তো উচিত কাজই করেছিলেন। ছেলে মেয়েদের সুশিক্ষা ছাড়া আপনার নিজেরও একটা আত্মসম্মানের দায় ছিল, কিন্তু ওই ভদ্রলোককে কেন আপনি কষ্ট দিলেন? মহিলা ঠোঁটে জিভ বুলোলেন।
কেশে নিয়ে বললেন, তাকে কতটা কষ্ট দিয়েছিলাম তা তো জানি না, নিজের হৃৎপিণ্ড উপড়ে ফেলতে আমার যে খুব লেগেছিল তাতে কোনো সন্দেহ নেই। ওই তো একজন মাত্রই ছিল যার কাছে আমি চোর মতো ছাপ মারা বিধবা নামের একটা দাগি আসামি ছিলাম না। দীর্ঘশ্বাস ফেললেন। সে সব কিছু উড়িয়ে দিয়ে বলতো, যারা তোমাকে তোমার চরিত্র নিয়ে নির্যাতন করে তাদের তুমি বুঝিয়ে দিও চরিত্রের অর্থ কেবলমাত্র ওই একটি কিছুতেই সীমাবদ্ধ নয়, এবং ভালোবাসা জিনিসটা কোনো অর্থেই পাপাচরণ হতে পারে না। তুমি তো কাউকে ঠকাচ্ছ না, বঞ্চিত করছো না, এর মধ্যে হিংসা, স্বার্থপরতা, কুৎসিতা, মিথ্যা কিছুই নেই। শুধু নিজের দুঃখময় জীবনের একটা ছেদ টানার চেষ্টা, অপমান অসম্মানের হাত থেকে নিস্তার পাওয়া। তোমার স্বামী মারা গেছেন, সেটা তো তোমার অপরাধ নয়। তোমাকে থান পরিয়ে মাথা মুড়িয়ে খেতে না দিয়ে কী লাভ হবে? উনি কি বেঁচে উঠবেন তাতে? নাকি তুমি তাকে খুন করেছ, যে এই শাস্তি বিধান? তাছাড়া যারা তোমাকে একটা বোঝা ছাড়া আর কিছু ভাবেন না, তাদের উপর নিজেকেই চাপিয়ে বা রেখেছ কেন? আলাদা হয়ে যাও না। বাচ্চাদের শিক্ষার দায়িত্বও তো তা আছে তোমার। তারা কি শিক্ষা পাচ্ছে সেখানে? কি অন্ধকারে বড় হচ্ছে ভেবেছ কখনো? একটা যুক্তিবুদ্ধির দাস হও, নিজেকে মানুষ বলে ভাবতে শেখো। মেয়েদের জলের তলায় ঠেসে ধরাই যে সমাজের একমাত্র কর্তব্য, তার সঙ্গে লড়াই করতে শেখো। আমি তো আছি, ভয় কি তোমার? তবু ভয়। জন্মেছিলাম একটা গোঁড়া পরিবারে। আমার মেরুদণ্ড ছিল না, এত কথা শুনেও আমি অবিশ্রান্ত আমার অপরাধ বোধে এমন সচেতন হয়ে থাকতাম যে শেষ পর্যন্ত কেমন সূচিবায়গ্রস্ত হয়ে উঠলাম। আজ আমি সত্য বলছি, তোমার লেখা পড়ে আমার ভেতরকার আসল সত্তাটা এমনভাবে জাগ্রত হয়ে উঠতে চাইতো যে আমার ক্রোধের সীমা থাকতো না। রমেনের সঙ্গে অনেক সময়ই আমার যে ধরনের কথাবার্তা হতো, সেই সব কথা যেন তুমি ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে তুলে ধরতে। আমি থাকতে পারতাম না। তোমাকে ভালোবাসি বলেই ছুটে এসে ওরকমভাবে বকে যেতাম। কিন্তু এটাও খুব সত্য কথা যে সেই লেখা পড়ার জন্য আবার আমি উন্মুখ আগ্রহে অপেক্ষা করতাম। কিন্তু যাদের জন্যে নিজের জীবনের সব কিছু অপচয় করে চুল পাকালাম, আজ সেই সন্তানরা আমার কোথায়? আমার কথা তারা কতটুকু ভাবে? প্রয়োজন ফুরোনো মাত্র জীর্ণ বস্ত্রের মতো মাকে ত্যাগ করে কেমন যার যার সংসার নিয়ে সে উধাও। আমার কি মনে হয় জানো, ওই যে ছেলেবেলায় তার মামিমারা আমার বিরুদ্ধে তাদের মনে এক অবিশ্বাসের বীজ বুনে দিয়েছিল, সেই কণ্টক প্রত্যক্ষে না হোক পরোক্ষে বিঁধেই ছিল শেষ পর্যন্ত। নইলে মানুষ হওয়া মাত্রই এমন পাখির মতো উড়ে গেল কেন? তারা তো দেখেছে কিভাবে আমি তাদের খাইয়েছি, পরিয়েছি, সুখে রাখার চেষ্টায় আপ্রাণ হয়েছি। কিছু তো পিছু টান থাকা স্বাভাবিক ছিল নাকি? এই জগৎ সংসারের নিয়ম, এভাবেই চলতে থাকে চাকা। হয়তো তাই। কিন্তু আমি তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমার জন্যে অনেক বিশ্রাম খুঁজেছিলাম, পাইনি। সারা জীবন কাজ করেছি, খেটে খুঁটে অনেক উঁচুতে উঠেছিলাম শেষ পর্যন্ত। তা বলে আমি তো কিছু ভোগ করিনি। সেই তো একবেলা কোনো রকমে সেদ্ধ পোড়া দিয়ে দুটো আতপ চালের তন্ডুল ভক্ষণ, আর 12 মাসে 13 পার্বণের 33 রকমের উপোস। এই তো জীবন। শেষ বয়সে সব খুইয়ে আবার একটা বাড়িও করে বসলাম, সেও তো ওদের কথা ভেবেই। এখন জখ হয়ে নিজেই আগলে বসে আছি। উঠে দাঁড়ালেন, সজল চোখে হেসে বললেন, তোমাকে খুব জ্বালালাম আজে বাজে বকে। জানি দিদিকে তুমি ভালোবাসো, তাই বিরক্ত হবে না। চলি কেমন?
আমি সাগ্রহে বললাম, আরেকটু বসুন। আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল সেই রমেনের সঙ্গে আর কখনো তার দেখা হয়েছিল কিনা। ইতস্তত করে বললামও সে কথা। তিনি যেতে যেতে দাঁড়ালেন, মাথা নেড়ে বললেন, মাস কয়েক আগে একদিন দেখা হয়ে গেল পথে। ৩৩ বছরের যুবক, এখন ৬৩ বছর পূর্ণ করেছে, কিন্তু চোখ মুখ তেমনি সতেজ, তেমনি সুন্দর, স্বভাবেও তেমনি বেপরোয়া। তাকেই বলল, লতিকা না? আমিও অবশ্য পলক মাত্রেই চিনতে পেরেছিলাম। ভোলবার মতো লোক তো সে ছিল না। তারপর তারপর আর কি, গতানুগতিক কুশল প্রশ্নের বিনিময়। শুনলাম আমাকে অনেক খুঁজেছিল। আমার ভ্রাতাদের কাছে গিয়ে ঘাট ধাক্কা টাক্কাও হয়তো খেয়ে থাকবে। তারপর উত্তরবঙ্গ না কোথায় অন্য কোথাও একটা চাকরি জোগাড় করে চলে যায়। শেষে অনেক ঘাটের জল খেয়ে বৃদ্ধ বয়সে আবার ফিরে এসেছে। কপালে আর বিয়ে করা ঘটেনি। বোনটি মারা গেছে বছর 2 আগে। এখন আমার মতোই সীমাহীন, সঙ্গীহীন অন্ধকার অবসর। তারপর তারপর আমার মাথার চুল নেড়ে দিয়ে হাসলেন। তারপর আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। সোনামণি, তোমার শঙ্কসুধা গল্প গল্পেই ঘটে, জীবনে নয়। 60 বছরের মহিলা কখনোই আর 65 বছরের মানুষটাকে বিয়ে করে সুখের ঘর বাঁধতে পারে না। সন্তান পরিত্যক্ত হয়ে একা ঘরে শক্ত হয়ে মরে পড়ে থাকলেও না। জানো না, মেয়েরা ঘাস মাটি পদদলিত হয়ে বেঁচে থাকাই তাদের ধর্ম।